ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 18% নামাবে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের বাধা দূর করতে রাজি হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। বিস্তারিত নাহিদা রণথীর রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও দিল্লির নতুন সমঝোতা। দীর্ঘ টানাপোড়েন, শুল্ক যুদ্ধ আর কূটনৈতিক চাপের পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে হলো বহুল আলোচিত বাণিজ্য চুক্তি। এই চুক্তি শুধু অর্থনীতিতেই নয়, প্রভাব ফেলতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও ভূ রাজনীতিতেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর ভারতীয় পণ্যে আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের বাধা দূর করতে রাজি হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। এর আগে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি পণ্য সহ বিভিন্ন খাতে মোট $500 বিলিয়ন বেশি পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বড় দুই গণতান্ত্রিক দেশ একসঙ্গে কাজ করলে তা দুই দেশের জনগণের জন্যই সুফল বয়ে আনবে। এর আগে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে এই চুক্তিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নাহিদা রিন্থি, ৭১। পাকিস্তানের বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও 22 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এতে গত 3 দিনে নিহত বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 177 জনে। সোমবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তারা আরও জানায়, ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তানের 12টি শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্পো, গওয়ারদার ও পাসনি সহ বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়। নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA পরিচালিত এসব হামলায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক ও 17 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী সরফরাজ বুগদি। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। গত জানুয়ারিতে করাচির শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ হয়। আর9 স্লোগান নিয়ে মিছিল করেন প্রায় 4000 বিক্ষোভকারী। বিক্ষোভের আয়োজন করে জামায়াতে ইসলামী। পাশাপাশি বিক্ষোভকারীরা দীর্ঘদিনের পানি ও বিদ্যুৎ সংকট, দুর্বল জরুরি সেবা এবং ভঙ্গুর অবকাঠামোর জন্য স্থানীয় কর্তৃপক্ষকে দায়ী করেন। গত জানুয়ারিতে গুল প্লাজা শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত 67 জন নিহত এবং আরও 15 জন নিখোঁজ হন। এই ঘটনায় করাচির দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জনগণ। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক ক্ষতিপূরণ দাবি করেন সমাবেশের প্রধান বক্তা ও জামায়াতে ইসলামীর করাচি প্রধান মুনিম জাফর। তিনি অভিযোগ করেন, নগর প্রশাসন নাগরিকদের মৌলিক সেবা দিতে ব্যর্থ হয়েছে এবং জরুরি সেবাগুলো অকার্যকর। অনলাইন প্রতারণার অভিযোগে মিয়ানমারে বাই পরিবারের আরও 4 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বর মাসে পরিবারের প্রধান বাই সুওচেং সহ 5 জনের মৃত্যুদণ্ড দেন চীনের একটি আদালত। তবে সাজা ঘোষণার পর অসুস্থ হয়ে বাই সুওচেং মারা যান। এর আগে গত সপ্তাহে চীনের আদালত মিং পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড দেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা দমনের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। দীর্ঘদিন ধরে বাই মিং সহ কয়েকটি পরিবার মিয়ানমারের সীমান্তবর্তী শহর লাওকাইং নিয়ন্ত্রণ করত, যেখানে তারা ক্যাসিনো ও সাইবার প্রতারণার নেটওয়ার্ক গড়ে তোলে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বাই পরিবার ছিল সবচেয়ে প্রভাবশালী। কর্তৃপক্ষ জানায়, বাই পরিবার নিজেদের
মিলিশিয়া বাহিনী গড়ে তোলে এবং 41টি কম্পাউন্ড তৈরি করে, যেখানে অনলাইন প্রতারণা ও ক্যাসিনো পরিচালিত হতো। এসব কম্পাউন্ডে নিয়মিত মারধর ও নির্যাতনের ঘটনা ঘটত এমন অভিযোগ আছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে গ্র্যামি পুরস্কারে ভূষিত করায় সোমবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটি বলছে, একটি শিল্পকলা পুরস্কারকে যেভাবে চীন বিরোধী রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে তার ঘোর বিরোধী তারা। রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রথমবার গ্র্যামি জেতেন ৯০ বছর বয়সী দালাই লামা। তার মেডিটেশন দ্য রিফ্লেকশন অব হিজ হোলিনেস দ্য দালাই লামা নামের অডিও অ্যালবামের জন্য তিনি সেরা অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে এই পুরস্কার পান। দালাই লামার এই অডিও অ্যালবামে আছে তার বার্তা, উপদেশ এবং বাণী। দালাই লামার বাণীর সঙ্গে আছে আবহ সঙ্গীত। তবে দালাই লামার গ্র্যামি পুরস্কার জয় নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই আধ্যাত্মিক নেতা ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দালাই লামা পুরোপুরি ধর্মীয় ব্যক্তিত্ব নন, কিন্তু তিনি একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি। চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত হওয়ার জন্য ধর্মকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তিনি। তার এই শিল্প পুরস্কারকে যেভাবে চীন বিরোধী রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে তার বিরোধিতা করছি। ইরান ও যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে নতুন করে পারমাণবিক আলোচনায় বসতে চলেছে। বার্তা সংস্থা রয়টার্সকে ইরান ও মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন। এই বৈঠকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সহ আরও কিছু দেশ উপস্থিত থাকবে। সেখানে দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয় ও অন্যান্য বৈঠক হওয়ার কথা রয়েছে। ইস্তাম্বুলে এই বৈঠকে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আপাতত হস্তক্ষেপ না করলেও তিনি দেশটিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছার জন্য চাপ দিচ্ছেন। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এর মধ্যে দুই দেশের সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী দুটি সংবাদ সংস্থা, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের থাকলেও তেহরানের সামরিক হামলা চালানোর জন্য এখনও প্রস্তুত নয় ওয়াশিংটন। অরিসুল ইসলামের রিপোর্ট। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা এই বিরোধ আরও উস্কে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সামরিক তৎপরতা আর পাল্টাপাল্টি হুমকিতে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও। দুদেশ কতটা শক্তিশালী এবং কার সক্ষমতা কত তা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান গোলাবারুদ, উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বজায় রেখেছে। এসব সক্ষমতা এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। এছাড়া পারস্য উপসাগরে প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে এবং নতুন কোনো সংঘাত হলে এসব হামলা সীমিত থাকবে না বলেও তুলে ধরা হয় প্রতিবেদনে। এদিকে ইরানে সামরিক হামলার চালানোর জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয় বলে জানিয়েছে আরেক প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের পাল্টা হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করা পর্যন্ত কোনো ধরনের হামলায় যেতে চাইছে না যুক্তরাষ্ট্র। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি ও সমরাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। তবে এই সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা খুব শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। কারণ ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখনও ওয়াশিংটনের পক্ষে পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। অরিসুল ইসলাম, ৭১। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও পুলিশ প্রধান সহ মোট ১০ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ১০ ব্যক্তির সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পড়বে ইসলামিক রিপাবলিক অব ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফারাজা।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের 2 কর্মকর্তা। ব্রিটিশ সরকার বলছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও যুক্তরাজ্যের আওতাধীন এলাকায় কোনো কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নৃশংসতায় তাদের ভূমিকার অভিযোগ তুলে এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার রাজপথ থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে নীল সাদা রঙের ট্রাম। দীর্ঘ 150 বছর ধরে সচল থাকা এই পরিবহন ব্যবস্থাটি 3 ধাপের একটি আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কারের অংশ হিসেবে এই ট্রাম লাইনকে একটি ডিজিটাল লাইট রেল সিস্টেমে রূপান্তর করা হচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার রাজপথে 150 বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে পরিচিত ট্রাম। 1860-এর দশকে যাত্রা শুরু করা এই ট্রাম লাইনটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং আলেকজান্দ্রিয়ার ইতিহাসের এক জীবন্ত দলিল। 150 বছর ধরে সচল থাকা এই পরিবহন ব্যবস্থাটি 3 ধাপের একটি আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার সাথে জড়িয়ে আছে এই শহরের মানুষের অনেক স্মৃতি, অনেক গল্প। আমার জীবনের 30 বছর এখানে কেটেছে। এখানেই স্ত্রীর সাথে পরিচয়, এখানেই ঘর সংসার। এখন মনে হচ্ছে কেউ যেন আমার বাড়ি ভেঙে ফেলেছে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির দেশব্যাপী অবকাঠামো সংস্কারের অংশ হিসেবে এই জরাজীর্ণ ট্রাম লাইনকে একটি ডিজিটাল লাইট রেল সিস্টেমে রূপান্তর করা হচ্ছে। মিশরের ন্যাশনাল অথরিটি ফর টানেলসের তথ্য মতে, নতুন সিস্টেমে ট্রামের গতি হবে বর্তমানের দ্বিগুণ। গন্তব্যে পৌঁছানোর সময় অন্তত আধা ঘন্টা কমবে। একই সাথে যাত্রী ধারণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। আধুনিকায়নকে অনেকে স্বাগত জানালেও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। বর্তমানে এই ট্রামে যাতায়াত করতে খরচ হয় মাত্র 5 মিশরীয় পাউন্ড, যা শ্রমিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত সাশ্রয়ী। নতুন সিস্টেমে ভাড়া অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। আমি জন্ম থেকেই এটিতে চড়ছি। উন্নয়ন হোক ঠিক আছে, কিন্তু আলেকজান্দ্রিয়ার একটা পরিচয় তো অবশিষ্ট রাখা উচিত ছিল। এছাড়া এই ট্রাম বন্ধ হওয়ায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। স্থপতি ও নগর পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের আগে জনগণের সাথে আলোচনার প্রয়োজন ছিল। এটি আলেকজান্দ্রিয়ার স্মৃতিতে একটি ক্ষত হয়ে থাকবে বলে মনে করছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ চলাকালীন জনগণের ভোগান্তি কমাতে বিকল্প বাস পরিষেবা চালু করা হবে। তবে আলেকজান্দ্রিয়াবাসীর কাছে সেই নীল সাদা ট্রাম আর ধীর গতির রোমাঞ্চকর ভ্রমণ কেবলই এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিল। মনিরুজ্জামান বাবু, 71। ইউক্রেনের তীব্র শীতে কঠিন এক সময় পার করছেন দেশটির নাগরিকরা। তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। এদিকে ত্রিপক্ষীয় শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব আবুধাবিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে, তবে এখনও থেমে নেই রাশিয়ার ড্রোন হামলা। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। তীব্র শীতে নাকাল ইউক্রেনবাসী। কঠিন এই পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা, বিদ্যুতের ভয়াবহ সংকট। জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় কার্যত অচল দেশটির বিদ্যুৎ বিপণন ব্যবস্থা। একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে অনবরত ড্রোন হামলায় শঙ্কায় দিন কাটছে ইউক্রেনের নাগরিকদের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সোমবার পর্যন্ত ইউক্রেনের জ্বালানি কাঠামো লক্ষ্য করে রাশিয়ার কোনো নতুন ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা চালায়নি। তবে সীমান্তবর্তী এলাকাগুলোতে জ্বালানি স্থাপনায় হামলার কথা জানান তিনি। রাশিয়ান বাহিনী এখনো আমাদের পরিবহন ও লজিস্টিক ব্যবস্থার উপর আঘাত হানছে, ঠিক আগের দিনগুলোর মতোই। সীমান্ত অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা এখনো চালিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিয়েভে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। কিন্তু দিনিপ্রো অঞ্চলে একটি বাসে ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে বলে জানান দেশটির জ্বালানি মন্ত্রী ডেনিস শেমহাল।
ক্রেমলিনের দাবি শান্তি আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভে হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে তাদেরও আমাদের মতোই অবস্থা। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করছি যেন তারা এই সময়কালে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং শহরগুলিতে হামলা না চালান। তবে এই নিষেধাজ্ঞায় শুধু কিয়েভ শহরের জন্য নাকি পুরো ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ক্রেমলিন। এদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়া যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখে তাহলে কিয়েভও শান্তির পথে হাঁটবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 3 বছর পেরিয়ে গেলেও যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা এখনও অনিশ্চিত। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী 4 ও 5 ফেব্রুয়ারি আবুধাবিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আরাফাত ইসলাম, 71। এ ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।